বলেন, তিনি তিন বাহিনীর প্রধান, আইন অনুযায়ী তিনি তিন বাহিনীর প্রধান। ওই সেনাপতি বা তিন সেনাপতি যে আছে তিন রঙের, ওই তিনি তাদের অধীন, আইন অনুযায়ী তার অধীনে তারা থাকবে। এমনকি তার অধীনে একটা ডিভিশনও থাকে, সেনাবাহিনীর একটা ডিভিশন তার আন্ডারে থাকে। তারা আর এমনকি সেনা প্রধানের কথাও শুনবে না। যদি কোনো কারণে ক্ল্যাশ হতো তাহলে সম্ভবত 16 নম্বর ডিভিশনটা এটা বোধহয় প্রেসিডেন্টের আন্ডারে থাকে সরাসরি। তিনি চাইলে কিন্তু, যেটা আসাদুর অভিযোগ করেছে এটা আংশিক হইলেও সত্য, তিনি চাইলে অনেক কিছু, কারণ একটা ডিভিশন আছে তারা প্রেসিডেন্টের কথা মানবে সরাসরি, সেনা প্রধানের কথা মানবে না। এটা রুলস, এটা বাংলাদেশের আইন, আমি যতদূর জানি। তো প্রেসিডেন্ট এইখানে ওই যে বললাম যে রাজনীতি, একজন মানুষ যখন রাজনীতি করা ব্যক্তি আর রাজনীতি না করা ব্যক্তির মধ্যে অনেক পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। তো তিনি তো আসলে রাজনীতিবিদ ছিলেন না, তার জন্য আমরা দেখবো যে যারা এই যে একজন দর্শকের একটু আমি শেয়ার করি, তাহলে কি 32 ভাঙা এটাও নীরবতা পালন করে প্রতিবাদ করেছে? প্লিজ এই বিষয়ে এমন কিছু বলুন। আচ্ছা, এখানে রাষ্ট্রপতি কি একবার বঙ্গবন্ধু বা শেখ হাসিনা নামটি তার সাক্ষাৎকারে উল্লেখ করতে পারতেন না? এখন তো নেই, ইউনূস সরকার নেই, এখনো কি তিনি আবার বঙ্গবন্ধুকে আড়াল করছেন, এরকম মানে প্রশ্ন এসে যায়? জি প্লিজ। না, দর্শক যে প্রশ্নটা করেছে তার এই প্রশ্নটার সাথেও আমরা একমত, কোনো সন্দেহ নাই। তিনি এখন চাইলে অন্তত বঙ্গবন্ধুর নামটা একবার নিতে পারতেন, কোনো সন্দেহ নাই। কিন্তু ওই যে মানে ওই বললাম তো, তিনি তো রাজনীতিবিদ না। মাথায় কয়টা তার ধরে কয়টা মাথা, বা তার ধরে মাথা কয়টা, ঠিক আছে, ভয়ে তিনি বলেন নাই। সে জায়গায় আমি থাকলে বলতাম, হয়তো আসাদ নূর থাকলেও বলতো, আমাদের কবিবর থাকলেও বলতো, আপনি থাকলেও হয়তো বলতেন। আমলাদের কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে আমলা যারা হয় তারা যতই শক্তিমান থাকুক, এরা সবসময় হুকুম দেওয়ার পক্ষে, হুকুম মানার পক্ষে, তাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত কোনোদিনই থাকে না। তো সেই কারণে হয়তো তিনি নিতে পারেন নাই নাম, কোনো সন্দেহ নেই, এই কারণে তিনি ভয় পেয়ে গেছেন। তবে 32 নম্বরের ব্যাপারে তিনি আমরা আরো কিছুদিন অপেক্ষা করি, দেখি তিনি কি বলেন, তার একটু ছাড় দিলাম আর কি, দেখা যাক কি হয়। আমরা এখন আশাবাদী, আমি কবিবরের মতে আশাবাদী। তবে তিনি যদি কিছু ঘটায় ফেলতেন, তখন একটা সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হতো, জামাত সেই সুযোগটা নিত। তারেক রহমান দেশে ছিলেন না, আমার কেন যেন মনে হয়, যেহেতু তারেক রহমানের সেই জায়গাটা জি ছিল না, তখন একটা সাংবিধানিক শূন্যতা হতো। জামাত যে পদের পদ, এরা কিন্তু খুব সুন্দরভাবে ষড়যন্ত্র করতে পারে, এরা এত সুন্দর ষড়যন্ত্র করতে পারে। আপনি দেখেন না, আমির হামজা নামে একটা অধ্যক্ষ, আমির হামজা যে কি বলেছে, যে গোলাম আজম নাকি মধ্যপ্রাচ্যে গিয়ে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার কথা বলেছে। আমি অবাক হয়ে যাই, বাংলাদেশের মানুষ এরা এরকম মিথ্যা মুক্তি, এরকম মিথ্যাবাদী ঠাড়া পড়া মিথ্যা কথা মুক্তিরে টাকা দেনে ওয়াজ শুনে। আবার এই লোকটাই আবার কিন্তু বলছিল যে তার বাপ দাদা 14 গোষ্ঠী নাকি আওয়ামী লীগ করে, মানে শুধু বাপ দাদা না, নানার গোষ্ঠী আওয়ামী লীগ করে। না, আপনাকে জামাত শিবির করলে তো আপনাকে মিথ্যা কথা বলতেই হবে। শুনেন, জামাত শিবির করতে গেলে 2টা যোগ্যতা প্রধানত লাগবে। যেমন ইসলামের স্তম্ভ 5টা, ওদের হলো 6টা, মানে ওই যে কালেমা, হজ, নামাজ, রোজা, যাকাত, এগুলোর পরে যোগ করতে হবে ভারত বিরোধিতা। আরেকটা হলো আপনাকে মিথ্যা কথা বলতে হবে। মিথ্যা কথা না বলে আপনি কখনো জামাত হইতে পারবেন না, পারবেনই না, সুযোগই নাই। তার সর্বশেষ করতেই হবে আপনাকে। আর প্রেসিডেন্ট নিয়ে আমাদের যে আলোচনা, এই যে একজন ফাইন লিখছে চপ্পু সাহেব চুপ, অনেক সময় আবার কিন্তু যেটা বললেন যে নীরবতা মানে প্রতিবাদ, আবার ইসলামের 4র্থ খলিফা আলী কিন্তু বলেছেন যে নীরবতা হইলো সম্মতির লক্ষণ, এটাও আছে। মানে আসলেই বিতর্কিত বিষয়টা, রহস্যজনক। ভয় পাইতে পারেন, নীরব থেকে যেমন নীরবে যেমন প্রতিবাদ বোঝায়, নীরবে আবার সম্মতিও বোঝায়। যাই হোক, 18 মাস পরে তিনি যে বক্তব্যটা অন্তত একটা কাজ ভালো করেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। তিনি প্রেসিডেন্ট থাকাকালীন একটা হাটে হাড়ি ভেঙে দিয়েছেন। এটা আমাদের জন্য সুবিধা হবে, জনগণের জন্য সুবিধা হবে ইউনূসকে ফাঁসির দড়িতে নিতে, আমাদের জন্য সুবিধা হবে যে বরবাদ মাজাহার এবং তার বউকে ফাঁসিতে নিতে, আমাদের জন্য সুবিধা হবে ওয়াকার এবং জামাতের আমিরকে ফাঁসির দড়িতে নিতে আমাদের সহযোগিতা করবে তার এই বক্তব্য। কারণ তিনি স্টেটমেন্টটা দিয়েছেন একেবারে পদে আসীন থাকাকালীন। আর প্রেসিডেন্টের কোনো বক্তব্য মনে রাখবেন, এটা কিন্তু সাক্ষীর পর্যায়ে, সাক্ষী কিন্তু চলে, কি বলে, সাক্ষীর কাউন্টার চলে আদালতে। প্রেসিডেন্টের সাক্ষীর কোনো কাউন্টার চলবে না, ওটাকে আদালতে মানে এভিডেন্স হিসেবে নিতে হবে। সুতরাং এটা একটা কাজ তিনি ভালো করেছেন। অনেকদিন চুপ্পু সাহেব চুপ থাকার পরে হাটে হাড়ি ভাঙিয়ে দেওয়ার কারণে আমাদের একটু সুবিধা হয়েছে। আমার ভাবির পোলাদের আমরা ওই ওদের মতো বদমাইশি করবো না, ওদের ঝোলাবো না, পড়বো না, আলাদা করে ঝোলাই রাখবো না, কিন্তু জনগণ যাতে তাদের ধরতে পারে, আদালত ধরতে পারে, সেই ব্যবস্থা চুপ্পু সাহেব করে গেছেন অনেকদিন চুপ থাকার পরে। এটা একটা ভালো কাজ করেছেন বলে থাকে। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে। আমি ধরে নিলাম মহামান্য রাষ্ট্রপতি প্রতিবাদ করতে পারতেন, আপনারা কেন বুঝতে পারছেন না? রাষ্ট্রপতি চাইলে সবকিছু করতেও বলতে পারেন না, কারণ তার পেছনে কোনো রাজনৈতিক ব্যাকআপ ছিল না ওই মুহূর্তে। আচ্ছা জি, আমি আসাদুলের কাছে এখন আসবো। প্রশ্নটা আপনি শুনেছেন জি। এখন হচ্ছে যে জামাতে ইসলাম, জামাতের আমির তিনি বলেছেন যে রাষ্ট্রপতি অনেক কিছু হাইড করেছেন। নাহিদ ইসলাম হুঙ্কার দিয়ে বলেছে রাষ্ট্রপতিকে অভিশংসন করা হোক, তাকে গ্রেফতার করা হোক। এই বিষয়টা, তাদের এই ভূমিকা নিয়ে আপনার বক্তব্য একটু জানতে চাই জি। ইসমাইল ভাই ধন্যবাদ। নাহিদ ফাহিদ এরা কি বলছে এটা নিয়ে আমার কোনো ইয়া নাই, মানে কোথাকার কোন কে কি বললো। জামাতের চুম্মা আমির যেটা বলেছে এটা আমার কনসার্ন, এটা আমি একমত যে ঠিকই বলেছেন যে রাষ্ট্রপতি 5ই আগস্টে অনেক সত্য কথা বলেন নাই, এই সত্য কথাগুলো বলা উচিত। জামাতের ভাষণ নেয় না যেটা সত্য কথা। দেখেন 7ই মার্চের ঐতিহাসিক সেই ভাষণে আমাদের বঙ্গবন্ধু তর্জনী উঁচু করে বলেছিলেন যে আমি মুসলমান, মুসলমান একবার মরে বারবার মরে না। এর মানে কি সাম্প্রদায়িক বুঝাইছেন? উনি কি জিহাদি জঙ্গি? না, বুঝাইছেন যে তুমি যে আমারে হিন্দু বলো, তুমি যে আমারে মুসলমানই মনে করো না। পাকিস্তানিরা যেটা করতো, বাংলাদেশিদেরকে কালো বেটে নব্য মুসলমান, মানে মুসলমানই মনে করতো না, যে আমি মুসলমান একবার মরি বারবার মরি না। আমার মনে হয় বঙ্গবন্ধুর এই ভাষণ চুপ্পু শুনেছেন কিনা আমি জানি না, মানে আমি এখানে এই স্ক্রিনে যারা আছেন সবার ছোট, আপনারও ইনক্লুডিং, যে কি বলি, কিন্তু এইটা তো বলতে পারি যে চুপ্পুর জায়গায় অন্য যে কেউ হইলে, হিরো আলম ভাই হইলেও উনি অন্তত পক্ষে এসপার একটা জায়গায় যাইতেন। আরে প্রেসিডেন্ট সে যদি ডিসাইড করতে না পারে কোন জায়গায় যাবে, তো জামাতের আমি তো ঠিকই বলেছেন, উনি তো ঠিক কথা বলেন নাই। উনি একবারও 32 নম্বর আমাদের অস্তিত্ব, আমি আওয়ামী লীগ করি না, আমাদের অস্তিত্ব, এটা এইখান থেকে মুক্তিযুদ্ধের পুরো দিক নির্দেশনা, পুরো নির্দেশনা হয়েছে। এটার আমার কথা না, আমি আসাদ নূরের কথা না, শেখ ফরিদ ভাই বা কবি সাহেবের কথা না, বা খন্দকার ইসমাইলকে কথা না, এটা কত জনের কথা বলো। ডক্টর কামাল হোসেনের বক্তব্য এখনো বিবিসিতে আছে, বা এমনকি খুনি, বঙ্গবন্ধুর খুনিরাও এটা স্বীকার করেছে যে 32 নম্বর কি ছিল। তো সেটা ভেঙেছে। আমার মনে হয় তারেক রহমান এই চুপ্পুর মতো একজন দালাল, আমি বলবো যে বাংলাদেশের প্রেসিডেন্ট একটা দালাল। হ্যাঁ, দেখেন ভারতের দিকে তাকাইয়া তাদের প্রণব মুখার্জি, বিএনপি তাকে অপমান করেছিল, সেই প্রতিশোধ কিন্তু 1 যুগের বেশি সময় নিয়েছে। এটা ট্রুথ, আপনি মানেন আর না মানেন, এটা বাস্তবতা। তারেক জিয়া মুচলেকা দিয়ে বাংলাদেশে এসেছে ইন্ডিয়ার কাছ থেকে, এটা প্রমাণ কি আমি বললে দাবি করলে হবে? এই যে শিলং সালাউদ্দিন নামে যে পরিচিত, বা আমরা সবচেয়ে বেশি অবাক হয়েছি যে রজার রহমান, বা ওই যে ওই লোকটার আসল নাম কি আমি জানিও না, কি খলিলুর রহমান, হ্যাঁ, তো তাকে একই পদে রাখা এবং স্বরাষ্ট্রমন্ত্রী, গুরুত্বপূর্ণ পদ, এটা কারণ কি? ওই যে 10 ট্রাক আপনি তার দেশের 7 সিস্টার ভাঙিয়ে দেওয়ার জন্য অস্ত্র পাঠাবেন, এবং তার দেশের প্রেসিডেন্ট খালেদা জিয়া ওই দিন হরতাল দেবে, দেখা করবে না। এটা কিন্তু ভারত তাদের প্রেসিডেন্টকে 1 যুগের বেশি সময় ধরে, প্রণব মুখার্জি ম্যাটার করে না যে বিজেপি নাকি মানে কংগ্রেস ক্ষমতায়, তারা কিন্তু ওইটার বদলা বিএনপির উপর নিয়েছে ভালো করে। আমি বলবো যে 2টা ইলেকশন যদি আপনি ধরেন, 18 ইলেকশন, 18 শেষে বা 19 ইলেকশন বা 24, এখানে ভারতের 24 মানে প্রত্যক্ষ ইয়ে ছিল। এটা কারণটা কি? এটা তো বিএনপি তৈরি করেছে। তো তারা তাদের প্রেসিডেন্টকে মূল্যায়ন করতে পারে। আমরা আমাদের প্রেসিডেন্ট এমন অযোগ্য, এবং মানে এই যে চুপ্পুকে, আমি দেখেন যে বাংলাদেশকে স্বীকার করে তাকে অবশ্যই বঙ্গবন্ধুকে স্বীকার করতে হবে, কারণ বঙ্গবন্ধু আপনি তার জাতির পিতা না বলেন, কিন্তু সে স্থপতি, এই বাংলাদেশের স্থপতি। এবং কোনো কারণে বঙ্গবন্ধুর ভূমিকা, যদি এই স্বাধীনতা আমাদের এই বাংলাদেশ, আপনি আমি আমরা সবাই বাংলাদেশি বলি, এইখানে বঙ্গবন্ধুর ভূমিকা বাদ দিয়া যদি কেউ ইতিহাস তৈরি করতে চায়, তাহলে ইতিহাসে আস্থা করে পড়বে। যেটা আপনি ওই যে কার একটা কথা বললেন যে নাহিদ না জানি কি নাম, এই সার্জিস না কি নাম, এরা সারা জীবন বঙ্গবন্ধুর মানে কি বলেছিল না সার্জিস, যে এই দেশের বলাকা নয় মুজিব, হ্যাঁ, যে বঙ্গবন্ধু মানে আমার বঙ্গবন্ধু, ভাবটা এমন। এই ধরনের এই ধরনের দালালদেরকেও বঙ্গবন্ধুকে স্বীকার করে আসতে হবে। চুপ্পু আজকে এইখানে এসে তারেক রহমানের দালালি করছে, সরাসরি দালালি করছে, বঙ্গবন্ধুর নাম একবার মনে নিতে পারলেন না। শেখ হাসিনা, আমি তার প্রচন্ড বিরোধী ছিলাম, বাট আই নো ভেরি ওয়েল শি ওয়াজ রাইট। whatever she has done in July, she was right. এই রাজাকারের বাচ্চাদের এটাই করা উচিত ছিল, আমরা এদের চিনতে পারিনি। হ্যাঁ, শেখ হাসিনা চিনতে পেরেছেন, উনি দেশ প্রধান ছিলেন, কিন্তু তার পিয়ার টিম দুর্বল ছিল, আমাদেরকে জানার নাই, আমরা বুঝতে পারিনি। আমরা বুঝতে পারবো কার কাছ থেকে?
এই ওবায়দুল কাদের বলছে যে ছাত্রলীগই যথেষ্ট তাদের দমন করার জন্য। এখানে পলক এসে বলছে ইন্টারনেট বন্ধ করে না, বন্ধ হয়ে গেছে। ডু দে থিঙ্ক ওই সময় আমরা একটা ফুল, আমরা অনেক বোকা? ধরনের নানান ধরনের ঘটনা ঘটছিল, সেই জন্য আসলে কথাবার্তা এই যে রোজারের কিন্তু আমরা তো কথা- জনগণ, আমাদের কি মনে করছে, আমরা বুঝি না কিছু, মানে ইন্টারনেট বন্ধ করে নেওয়া বন্ধ হয়ে গেছে, আমরা এই জিনিসটা মানে ওকে আচ্ছা, হোয়াটএভার দে হ্যাভ ডান ইজ ডান। কিন্তু এই চুপ্পু যেটা করলেন, উনি যে এত সততা দেখাতে আসছেন, আমার মনে হয় এত বড় কাওয়ার্ড ইউনুসও না। ইউনুস খারাপ, কিন্তু ও বদমাশির জায়গায় ও ইমানদারির সাথে বদমাশিটা করে, এই চুপ্পু এটা করতে পারে না। প্রেসিডেন্টের দায়িত্ব কি আমরা ওটা ওর বোঝা উচিত। আমাদের জি ধন্যবাদ। জি ফরিদ ভাই, আপনার কাছে এখন আসবো, আপনার কাছে আপনার ভাতিজাদের কথা না, কি ভাতিজার বোনের কি ভাবির ছেলেদের কথা শুনতে চাই। ভাবির ছেলেদের কথার পাশাপাশি আপনি উপদেষ্টা মন্ডলীর যে অপকর্ম, জি প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটু তাদের কি হওয়া উচিত, এটা না বললে দর্শকের আত্মা মনও শান্তি পাবে না, আমিও শান্তি পাবো না, একটু ওনাদেরকে ছাড়া যাবে না। আমি একটা কথা বলি, সব কথার আগে পিছে আমাদের উপদেষ্টা মন্ডলীর সদস্যদের সম্পর্কে অন্য সাবজেক্ট হইলো, ওনাদের সম্পর্কে আগে একটু বলে তারপরে শুরু করছি। জি 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 ধন্যবাদ আপনাকে। শুনেন, এখন কইলে মায়ে মায়ের খায়, না কইলে বাপে আইটা খায়, বিষয়টা এরকম দশা। এই চুপ্পু সাহেবের নিয়ে আমরা এই বিপদে পড়ছি, মানে কিছু বলতেও পারতাছি না, সহ্য করতে পারতাছি না। যাই হোক, সেই প্রসঙ্গ রাখলাম। এবার আসেন, আপনি বলেন ভাবির ছেলে, আমি ভাবির ছেলে না, তোরা ভাবির পোলা। ওরা ভাবির ছেলে বললে রাগ করে, ভাতিজা বললে রাগ করে, ভাইয়ের পোলা ছেলে বললে রাগ করে, তাই ভাবির পোলা নাম দিয়েছি। এখন ওরা খুব খুশি, আমার ভাবির পোলারা খুব খুশি। কিন্তু ভাবির পোলারা এখন হঠাৎ করে ভয় পেয়ে গেছে। এদের চেহারা দেখছেন, এদের চেহারা দেখেন, ওই যে এদের প্রত্যেকের চেহারার দিকে এখনো তাকাবেন। আমি যে অসুস্থ মানুষ, তারপর আমার চেহারা দিয়ে তাকান, আমার ভাবির পোলা যায় সার্জিস মলমের দিকে তাকান, চেহারা দেখেই বোঝা যায় যে মুরগি চুরি করে ধরা পড়লে যেরকম চেহারা এরকম হয়ে গেছে। ঠান্ডা মাহফুজের খুঁজে পাওয়া যাইতেছে না। তারপর আমাদের আরো যে ভাবির পোলা দুই চার, যে হান্নান মাসুদের তো কপালে তো বক্সিং মেরে না, একটা নাকের বদনা উল্টাই ফেলাইছে পাবলিক। আবার যে পাটোয়ারি একটা সামনে দাঁড়িয়ালা, যেটা মির্জা ফখরুল সাহেবের সাথে গিয়েছিল আমার ভাবির পোলা আমেরিকা, ওর চেহারার দিকে তাকাইলে মনে হয়, ওর চেহারার দিকে তাকাইলে মনে হয় এমপি হওয়ার পরও মনে হইতেছে উনি তিনখানায় থাকে। চেহারা গুলো দেখলে আমার এখনো খুব মায়া লাগা শুরু হয়েছে, মানে এখনো খুব মায়া হইতেছে যে আমার ভাবির পোলাদের চেহারা গুলো দিনে দিনে এরকম হয়ে যাইতেছে। 7 দিন হয় নাই বিএনপি ক্ষমতায় আসছে, এখনই তাদের চেহারা উল্টে গেছে। আর ডক্টর ইউনূস মোটামুটি ওই গ্রামীণ ব্যাংকের অফিসে নাকি গেছে, শুনলাম দুষ্ট লোকেরা বলতেছে তিনি কিন্তু পালাবে, আপনি নিশ্চিত থাকেন। কারণ এই মামলা হইল বিলা, ওই সিরাজগঞ্জের আর এই বগুড়া লোক বলে মামলা হইল বিলা। আমি নিজেও একটা করব, ঠিক আছে, আমি তো নিজেও মামলা একখান অন্তত 1000 মামলা হইলে একটা মামলা তো আমি বলে রাখি আপনাকে, যেই দিনে ওর নামে মামলা শুরু হবে, যেই দিনে একটা গ্রহণ করবে সারা দেশে, আপনি নিশ্চিত থাকেন 1000 মামলা হবে, 1000 মামলা হবে। আর ওই মামলায় 5000 বছর জেল হবে, 500 বার ফাঁসি হবে। এই ডক্টর ইউনূস আর আমার যে ভাবির পোলা যারা আছে, এগুলো তো বিনা হিসেবে জেলে যাবে, বিনা হিসেবে ফাঁসিতে চলবে। তাই ওদের নিয়ে আর কি বলবো। আর রইল বাকি উপদেষ্টা পরিষদ, আপনি নিশ্চিত থাকেন যেই না মামলা হবে, উপদেষ্টা পরিষদের 2-1 হাজতে ওঠা শুরু করবে, দেখবেন একজন আরেকজনের তথ্য ফাঁস করবে। ও বলবে আমি কিছু করি নাই, ফরিদ আক্তার করছে। ফরিদ আক্তার বলবে আমি কিছু করি নাই, আমার বুইরা বয়ফ্রেন্ড বরবাদ মাজারে করছে। আবার বরবাদ মাজারে যখন ধরবেন, তখন বলবো আমি কিচ্ছু জানি না, সব আসিফ সার জানে। আর আসিফ সারে যখন বলবেন, ও বলতো আমি তো আসিফ না, আমি মোহাম্মদ নজরুল ইসলাম, আমি তো আসিফ নজরুল না, ভাই আমি তো কেউ না, আমি তো নোবডি। আসিফ স্যারকে আটকানোর কোনো সুযোগ নাই, উনি কিন্তু আসিফ নজরুল না। না, উনি আসিফ নজরুল বলবেন না, সাইদির মতো বলবে আমি তো সেই ছাইদি না, আমি তো টেলিভিশন ছাইদি না, এগুলো বলা শুরু করবে। আর ভাবির ফলরা কি বলবে জানেন, বলবে যে আমাদেরকে ড্রাগ দিছিল, আমরা বুঝি নাই, আমাদের এগুলা করাইছে। এগুলো বলে আমার ভাবির পোলারা বাঁচতে চাইবে। কিন্তু জনগণ ওই যে বলছি, পেটে পাড়া দিয়া, আপনার এখানে তো সেন্সর আছে, নারী ভুঁড়ি পর্যন্ত থাকে, নারী ভুঁড়ি বের করে ফেলবে। আর উপদেষ্টা পরিষদ যারা আছে, একটাও এরা যতই পালায় থাকুক, আপনি নিশ্চিত থাকেন, যদি কেনাডা পালায় আসাদ নুরি দেখবেন খুঁজাবে, আসাদ নুরি খোঁজা বাইর করে বলবে এই যে ছাত্রলীগ এই যে দেখ তোদের আফা আসছে, এই রেজন আইছে, ফরিদ আক্তার আছে, আসাদি খবরটা দিয়ে দিবে। কোথাও এরা গিয়ে শান্তিতে পাবে না। তাহলে আমেরিকারা পাইলে কি করবে, অলরেডি মির্জা ফখরুল সাহেবের সাথে যাওয়ার কারণে দেখবেন যে আমার ভাবির পোলারে পিছনে মানুষ আন্ডা মারছে, ওই পিঠের আন্ডাটা পরে উপরে নিচে 2 দিক দিয়ে যাইতে পারে। কানাডায় না, পৃথিবীর যে কোনো দেশে যাক, আসাদ নূর খোঁজাবে। যাই ইতিমধ্যেই একজনকে ভারত থেকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করেছে। এটা আসাদ নূর একেবারে লাগছিল, আতাজল খেয়ে লাগছিল, আতাজল খেয়ে আসাদ সহ আসাদ গ্যাং, আসাদের পুরো গ্যাং এরা লেগে গেছিল এবং তাকে ঘেটে ধরে বের করে দিছে। এবং এটা ঘটবে,
কিন্তু একটা জিনিস আপনাকে ভবিষ্যৎবাণী করে রাখি, যেহেতু একটা চান্স পাইছি, মানে আমি আবার এই যে লোকজন দুষ্ট লোকের আমার জিন্দাবীর বলে তো যে একটা ভবিষ্যৎবাণী করতে হয়। আপনি নিশ্চিত থাকেন, এই যে আমার ভাবির পোলারা এবং যারা জুলাই সন্ত্রাসী আওয়ামী লীগের চেয়ে বেশি এরা পালাবে ভারতে, লিখে রাখেন আপনি। আর এই দেখবেন আসাদ নূরি খুঁজে খুঁজে বাইর করবে, এই যে কলকাতা একটা পলাইছে, এই যে ধর, বলবো ওই যে দার্জিলিং পালাইছে ধর, ওই যে চেন্নাই গেছে ধর, ওই যে দিল্লি গেছে ধর, এই আসাদ নূরি বলবে, দেখেন আপনি।